আসসালামু আলাইকুম। 90 মিনিট স্কুলিং। আজকে আমরা কিছু ক্রুশিয়াল ইস্যু নিয়ে কথা বলবো 90 মিনিট স্কুলিংয়ে। আপনারা ইচ্ছা করলে আমাদের কমেন্টস করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। 90 মিনিট স্কুলিং সাধারণত আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি জোর দিই, সমসাময়িক কৃষির যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সলিউশন দেওয়ার। ধরা যাক আমরা কিছুদিন আগে গ্রিন বাংলাদেশের একটা ইভেন্ট ছিল সিড ডিস্ট্রিবিউশন। আমরা সিডগুলো প্রায় 18 থেকে 20 রকমের সিড আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। আমরা আশা করছি যে আপনারা ইতিমধ্যে সেই সিডগুলো সোয়িং করে দিয়েছেন বা সোয়িং করার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমি দেখছি যে অনেকে মেজবা মিটু আপু জয়েন করেছেন, তো আপনারা ইচ্ছে করলে অন্যদেরকে জানান দেওয়ার জন্য আপনারা ইচ্ছা করলে নিজেরাও শেয়ার দিয়ে দিতে পারেন আজকের লাইভ অনুষ্ঠানটা। আমরা সমসাময়িক বিষয়গুলো যেমন হচ্ছে যে গতবার যে সিটগুলো দেওয়া হয়েছে, সিটগুলোর এখন কি অবস্থায় আছে, আপনারা কি পালং শাক লাল শাক এগুলো সোয়িং করে দিয়েছেন নাকি এখনো বাকি আছে? এবছর আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখনো বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কালকেও বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণেই আমাদের যে সমস্যাটা হয় যে মাঠ পর্যায়ে, আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে না, মাঠ পর্যায়ে কিন্তু তাদের চারা উৎপাদন করা বা চারাগুলো ট্রান্সপ্লান্ট করা, জমি তৈরি করা, সেগুলো নিয়ে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। এবছর আমাদের কৃষির ক্ষেত্রে যেটা হলো আমপান এসেছিল, পাশাপাশি বন্যা এসেছে এবং এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমাদের সিড সোয়িং, সিড বেড প্রিপারেশন অথবা ট্রান্সপ্লান্ট করা জমির প্রিপারেশন সবকিছু নিয়েই কিন্তু আমাদের কৃষকরা হিমশিম খাচ্ছেন। আমরা যারা ছাদ বাগান করি তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এরকমই, যে আমাদের টবে মাটিগুলো তৈরি করতে হবে, চারা উৎপাদন করতে হবে। যেমন আমার কাছে অনেকগুলো এরকম কথা এসেছে যে অনেকে চারা সিড বুনে দিয়েছিল, বৃষ্টিতে সবগুলো চারা নষ্ট হয়ে গিয়েছে। এরকম কিন্তু অনেক জায়গায় হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে সেই সমস্যাগুলো থাকবেই, এই সমস্যাগুলো নিয়েই আমাদের কৃষি কিভাবে এগিয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। যেমন হচ্ছে আমরা যেটা বারবারই বলছি যে বাংলাদেশে যে ওপেনলি যে আমরা ফসল উৎপাদন করি, সে থেকে আমাদের প্রটেক্টিভ কাল্টিভেশনে, মানে আগে থেকেই সাবধান থাকতে হবে যেন বৃষ্টিতে, খরাতে অথবা পোকায় অথবা রোগ বালায় যেন আমার ফসলগুলো নষ্ট না হয়। সে প্রটেকশন আগে নিয়েই আমরা কিন্তু এগ্রিকালচারকে এগিয়ে নিতে চাই। এর জন্য সরকার পাশাপাশি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন বারবারই কিন্তু মাঠ পর্যায়ে প্রটেক্টিভ কাল্টিভেশনের কথা বলছে, যে নেট দিয়ে কিভাবে ঢেকে করা যায়। অথবা এবছর আপনারা জানেন যে সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, ভাসমান বীজতলা তৈরি করে বা সবজি ভাসমান, যেটাকে আমরা এখন যেসব জায়গায় খুব বন্যা হচ্ছে সেসব জায়গায় সিডলিং করার জন্য অথবা মাচা জাতীয় সবজি তৈরি করার জন্য তারা কিন্তু এই ভাসমান বেড তৈরি করে ফসল উৎপাদন করছে, যার জন্য কিন্তু অনেকাংশেই এখনো মাঠে কিন্তু সবজি আছে। না হলে কিন্তু আমরা অনেক বিপদে পড়ে যেতাম। সরকারের এই উদ্যোগে অথবা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের এই যে ভাসমান পদ্ধতিতে সবজি বা ফসল উৎপাদন করার যে পদ্ধতি, সেই পদ্ধতির কারণে কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে যে ধস নামার কথা ছিল এই বন্যা অথবা বৃষ্টিপাতের জন্য, সেটা কিন্তু হয়নি। সরকার কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক বাংলাদেশে ফসলের মানে খাদ্যের জন্য অভাব না হয়। আমরা সবাই মিলে সেই সরকারের পাশাপাশি আমরা কিন্তু হাঁটছি যেন আমাদের ছাদ বাগান দিয়েও আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের ফসল উৎপাদনে, বাংলাদেশে ফসল উৎপাদনে। আমার কাছে যেটা মনে হচ্ছে, যারা আপনারা সিডগুলো নিয়ে গিয়েছিলেন গত সপ্তাহে, সেগুলো অনেকেই সোয়িং করে দিয়েছেন, অথবা কেউ মাটি প্রিপারেশন করছেন অথবা টপ প্রিপারেশন করছেন। তো আপনি কি লাউ, শিম এগুলো ভিজিয়ে রোপণ করেছেন? ভিজিয়ে রোপণ করাকে আমরা প্রাইমিং বলি। এই প্রাইমিং করা লাভটা কি? কেন করবেন ভিজিয়ে রাখা? আসলে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকগুলো উপকার পাওয়া যায়।
সিড জার্মিনেশন একটু আর্লি হয়, সিডের ভিতরে যদি মাইক্রো অর্গানিজম থাকে সেগুলো ধুয়ে গিয়ে সিডটা হেলদি হয়। আর একটু আর্লি যদি জার্মিনেশন করিয়ে ফেলতে পারেন তাহলে আপনার ফসলও কিন্তু আর্লি আসবে। এবং আমাদের যে শীতটা ধরতে পারি ভালোভাবে, শীতটা ফসলের যখন ফসল আমাদের ফলন দিবে তখন যদি শীত যদি পাই তাহলে দেখা যাবে ফসলগুলো অনেক সুন্দর হবে ছাদ বাগানে। আমরা যারা কিছু 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 বাগানি আছেন যারা বেশ কিছুদিন আগেই সিড সোয়িং করে ফেলেছিলেন, তাদের কিন্তু অনেকগুলোই টমেটো, বেগুন অথবা শসা অথবা মেলন যেগুলোই বলেন না কেন সেগুলো অনেক চারাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পলি টানেল করে আপনাদের জন্য কিছু চারা উৎপাদন করেছি, কিছু নষ্ট হয়েছে। আর যেহেতু আমরা সবসময় এই পলি টানেলের ভিতরে চারা উৎপাদন করি তার জন্য আপনাদের জন্য কিছু চারা আছে। যাই হোক, আমি পরে সেগুলো কথা বলবো। আপনাদের যারা এখনো সিড সোয়িং করেননি তাদের দ্রুত কিন্তু এখন আপনার টবে বলেন বা যে কোনো একটা পাত্রের ভিতরে মাটিগুলো খুব ঝুরঝুরা করে নিতে হবে। মাটি তৈরি করা খুব কঠিন কিছু কাজ না। সিড জার্মিনেশনের জন্য শুধু বালি হলেই যথেষ্ট। বালি মাটি মিশিয়ে দিয়ে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়ে সিডটা সোয়িং করে দেন, সিড কিন্তু বড় হয়ে যাবে আর তখন কিন্তু আপনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন। আমরা কিন্তু 3টা প্যাকেট ওখানে দিয়েছিলাম। কিছু আছে ট্রান্সপ্লান্ট করতে হবে, কিছু আবার সরাসরি, যেমন ধনিয়া, লাল শাক, পালং শাক, এই শাকগুলো আপনি কিন্তু সরাসরি কিন্তু আপনি পটে বা যে কোনো জায়গায় যেখানে রোপণ করবেন সেখানে সরাসরি লাগিয়ে দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি ফসলগুলো হারভেস্ট করতে পারেন। আমি আশা করছি যে আপনারা সেই প্রিপারেশন নিচ্ছেন, সেই প্রিপারেশনগুলো আপনারা নিয়ে চারাগুলো তৈরি করে ফেলেন। কারণ আমাদের এবার একটু লেটে শীত আসলেও কিন্তু আমার কাছে মনে হয় এবার টোটাল বাংলাদেশে ফলন কিন্তু বেশি হবে, সবজির ফলন। কেন বলতে পারবেন? আসলে বন্যার পরবর্তী যে মাটি যে পলি পড়ে সেই পলির কারণে সমস্ত জায়গায় মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলেই কিন্তু আমরা এই ফসল আমাদের উৎপাদনশীলতা বেড়ে যায়। তো আমরা আশাবাদী যে এইবার আমাদের কৃষকরা বাম্পার ফলন পাবেন। যে ক্ষতি হয়েছে বন্যায় অথবা যে ক্ষতি হয়েছে আমপানে অথবা যে ক্ষতি এখন যে বৃষ্টিতে হচ্ছে সেটা যেন কৃষকরা পুষিয়ে ফেলতে পারেন। আর আমরা তাদের সাথে সহযোগী হিসাবে ছাদ বাগানে আমরা ফসল উৎপাদন করব এবং সরকারের যে টোটাল প্রোডাকশন সেই প্রোডাকশন আমরা কন্ট্রিবিউট রাখার জন্য চেষ্টা করব। আমার কাছে অনেকেই অনেকগুলো প্রশ্ন করেন, প্রশ্নগুলো আমরা স্লাইড প্রিপারেশন করে সেগুলো আমরা আলোচনা করি। এখানে যারা প্রশ্ন করছেন তাদেরকে আমি প্রশ্নগুলো আপনারা লিখে রাখেন, আমি পরে এক সময় পরে স্লাইডগুলো দেখি আমি আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এখন স্ক্রিন শেয়ার করে কিছু প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আপনার ক্রুশিয়াল সমস্যাগুলো যেন আমরা সলিউশন করতে পারি। আমাদের গ্রিন বাংলাদেশে 90 মিনিট স্কুলিং এর লাইভ অনুষ্ঠানটা আমরা শুরু করেছিলাম 7:30 থেকে, তারপরে 7টায়, আজকে কিন্তু শুক্রবার 6:30টায় করছি। এর জন্য অনেকেই কিন্তু ইনফরমেশনটা পাননি, 30 মিনিটস আগেই আমরা শুরু করে দিয়েছি। আশা করছি কারণ হচ্ছে সন্ধ্যাটা একটু দ্রুত হয়ে যাবে, আমরা চাই একটু আর্লি শেষ করে দেওয়ার জন্য। 6:30টায় আগামী থেকে 6:30টায় হবে ইনশাআল্লাহ। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে টমেটো বা চেরি টমেটোর জন্য কেমন মাটি প্রয়োজন। আসলে সব গাছের মাটি মোটামুটি ভাবে একই রকম ভাবে তৈরি করতে হয়। মাটিটা ঝুরঝুরা হলে, আমি বারবারই বলি যে মাটিটা যেন ঝুরঝুরা হয়। ঝুরঝুরা কিভাবে করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে মানে হচ্ছে আপনি যেভাবে খুশি সেভাবে যেন ঝুরঝুরা থাকে, যেন নিউট্রিয়েন্টগুলো, রুটগুলো সুন্দরভাবে বিস্তৃত হতে পারে এবং সেজন্য নিউট্রিয়েন্ট আপটেক করতে পারে সেদিকে। আবার পিএসএ কিন্তু খেয়াল রাখতে হবে, পিএস যেন আবার খুব বেশি কমে না যায়। সো মাটি বেলে দোআঁশ মাটি খুব ভালো, বেলে দোআঁশ মাটি নিয়ে নেবেন। আপনার টবে যে মাটিগুলো এখন আছে সেই মাটিগুলো দিয়েও কিন্তু আপনি এই মাটি হিসেবে এটাকে ইমপ্রুভ করে ব্যবহার করতে পারেন। পুরোনো মাটি কখনো ফেলে দেওয়ার, মাটি কখনো নষ্ট হয় না, শুধু নিউট্রিয়েন্ট কমে যায়। আমরা নিউট্রিয়েন্টগুলো অর্গানিক্যালি অথবা কেমিক্যাল নিউট্রিয়েন্ট দিয়ে আমরা এটাকে মাটিকে ভালো করে নিব। আপনি মাটির সাথে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেন, তাহলে ভালো মাটি হয়ে গেল। আর যদি আরো ঝুরঝুরা করতে চান তাহলে কোকোডাস মিশিয়ে দেন। আমি করি কি, আমি মাটির সাথে সবসময়
বালি মিশিয়ে দিই। বালি মিশিয়ে দিলে সুবিধাটা হলো কি জানেন, 10 বছরও এই মাটি আর কখনো শক্ত হবে না, ঝুরঝুরা ঝুরঝুরা থাকবে। আপনি সার দিলে সারগুলো গাছ দ্রুত তুলতে পারবে। চুন দিলেও মাটিটার ভিতরে পিএইচ মাত্রা দ্রুত মানে বৃদ্ধি করা যাবে। এরকম ভাবে বালিটা ব্যবহার করার চেষ্টা করবেন। বালি দিলে স্ট্রেংথ, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স ক্যাপাসিটি, বেড়ে যায়। সো বালি দিয়ে দিবেন। তাহলে মাটি, ভার্মি কম্পোস্ট এবং কোকোডাস্ট, তিনটা মিলালেই হতো। সাথে আপনার আন্দাজ মতো যে কতটুকু দিব, একটা ছোট যদি 14 ইঞ্চি টবে হয়, আপনি 2 মুঠে যতটুকু বালি ধরে সেই পরিমাণ বালি মিশিয়ে দেন, দেখবেন ঝুরঝুরা থাকবে। আর ঝুরঝুরা থাকলে সুবিধাটা হলো, আপনি যখনই টবের মাটিতে হাত দিবেন, নরম মাটি পেলে আপনি নিজেই কিন্তু নিড়াতে ইচ্ছা হবে। তার জন্য উইডিং করতে খুব সহজ হয়। তাই মাটিটা ঝুরঝুরা রাখবেন, ফসলে তো ভালো গ্রোথ হবেই। মাটিতে যদি পিএইচ যদি বারবারে মনে হয় যে অনেকদিন হলো চুন দেই না, তাহলে বছরে আমরা মিনিমাম একবার কিন্তু চুন ব্যবহার করি। আমরা সাধারণত শীতকালে সবজি উৎপাদন করার আগেই মাটির সাথে একটু চুন মিশিয়ে নিই। নর্মাল চুন, ডলচুনে ইউজ করতে পারেন, না হলে বাজারে যে কমনলি যে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। চুন ব্যবহার করার পর আপনার জমি মাটি তৈরি হয়ে গেল। কিন্তু আপনার মাটিতে যদি কখনো মনে হয়, আপনার কাছে যদি মনে হয় যে আপনার এখানে নেমাটোড থাকতেও পারে, তাহলে একটু নিম খৈলের গুঁড়া দিয়ে দেন। নিম খৈলের গুঁড়া দিলে কিন্তু মাটিগুলো কিন্তু আপনার নেমাটোড কিন্তু মরে যায়। আমি একটা কথা বলেছিলাম, ভার্মি কম্পোস্ট যে কথাটা বলেছি, সেখানে কিন্তু গোবরও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, গোবর পচা শুকনা, মানে ফার্মেন্টেটেড গোবর হতে হবে, সবুজ গোবর ব্যবহার করা যাবে না। অথবা এইসব জায়গায় যেগুলো সিজনাল ক্রপস, যেগুলো রুটগুলো, আমি আম জাম গাছের কথা বলছি না, সবজি জাতীয় যেগুলো রুটগুলো খুব সেন্সিটিভ, সেই জায়গায় কখনো আপনারা এই যে সবজি ধোয়ার পানিগুলো কাঁচা অবস্থায়, এই কাঁচা জিনিসগুলো না দেওয়ার জন্য আমি বারবারই বলে থাকি। কারণ যেগুলো সময় ব্যাকটেরিয়া ফাঙ্গাস দিয়ে কিন্তু আপনার গাছগুলো মারা যেতে পারে। হয়তো বা গ্রোথ ভালো হচ্ছে, হঠাৎ করে মারা যাবে, ফাঙ্গাস যদি শিকড়ে ধরে ফেলে তাহলে কিন্তু মারা যাবে। আর এই যে মাটিটা তৈরি করলেন, সাথে যদি ডাইঅ্যামোনিয়াম ফসফেট, ড্যাপ সার, আর সামান্য পরিমাণে, আমি সামান্য পরিমাণে একটু বুঝিয়ে দিই, 14 ইঞ্চি টব, এই টবে একটা টেবিল স্পুন ড্যাপ আর একটা টিস্পুন এমওপি, মিউটো পটাশ, লাল সারটা যদি মিশিয়ে দেন, তাহলে মাটি কিন্তু একদম 100% আপনার জন্য খুব উর্বরতা সম্পন্ন একটা মাটি হয়ে গেল। সেখানে আপনি যাই লাগাবেন না কেন, ফসল কিন্তু খুব সুন্দর হবে। আর যেহেতু নেমাটোড মুক্ত আছে, চুন দিয়েছেন, পিএইচ ভালো আছে, প্রচুর পরিমাণে জৈব পদার্থ মিশিয়েছেন, বালি মিশিয়েছেন, তো আপনার ফসল কিন্তু খুব ভালো হবেই ইনশাআল্লাহ। আমাকে নাজমুল ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন, উনি ছবি পাঠিয়ে, ছবিগুলো একটু দেখি, যে নারিকেল গাছের সকল ফুলগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, সামনে একটু কালো কালো হয়ে যাচ্ছে, সিমটমগুলো একটু দেখে নিই। সিমটমগুলো হচ্ছে ফলগুলো ঝরে পড়ে, পাশাপাশি যে ছোট ফলগুলোর সামনের অংশটা কালচে, ফলগুলো মুখগুলো কালো হয়ে যায়, এরকম ভাবে নারিকেল গাছের দেখিয়েছেন, এবং ফলটা পড়ে যায়। এইসব নারিকেল গাছে ফল ঝরে পড়ার অধিকাংশ ক্ষেত্রে প্রধান যেই কথাটা বলে থাকি সেটা হচ্ছে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট। ফার্টিলাইজার ম্যানেজমেন্ট যদি ভুল হয়, তাহলে কিন্তু এই ধরনের ফল পড়ে যায়, একটা কারণ, প্রধান কারণ। কিন্তু নাজমুল ভাই বলেছেন যে আমি কিন্তু সব ধরনের সার ব্যবহার করেছি, আমি আশা করছি তাহলে সারের অভাবে না। তবে মাইক্রোনিউট্রিয়েন্ট কিছু, যেমন হচ্ছে বোরনের যদি অভাব হয়, তখনও কিন্তু এই গাছের ফল পড়ে যেতে পারে। তা আমি একটা ছবি দেখিয়েছি যে নারিকেল গাছের সুষম সার কেমন করে দিতে হয়, এটা ডিএই রিকমেন্ডেশন, বিএআরআই রিকমেন্ডেশন, 1 থেকে 4 বছরের গাছের জন্য এইভাবে রিকমেন্ডেশন অনুযায়ী সারগুলো যদি দেন, দুবার এই সারটা দুবার ভাগ করে দিতে হবে। প্রথমে মে মাসের দিকে, আর এটা হচ্ছে মানে শীতের আগে এবং শীতের পরে, এই সময়টা যদি আমরা 2 ভাবে ভাগ করে এই সারগুলো দেই, তাহলে দেখা যাবে গাছের ফলগুলো পড়ে না। একটা কারণ, আরো অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে ফলগুলো পড়ে যেতে পারে। বাংলাদেশে আপনি ইদানিংকালে একটা জিনিস দেখেছেন, কেউ বলে যে ইন্টারনেটের নেটের কারণে অথবা ব্রডব্যান্ডের কারণে আমাদের নারিকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেকে কথা বলে। আসলে কথাটা ঠিক না। এই সবগুলো যে ব্রাউন কালারের নারিকেল গায়ে যে ব্রাউন কালারের দাগগুলো পড়ে, সেগুলো সবগুলো হচ্ছে মাইটসের কারণে। মাইটস তো মাকড়,
মাকড়ের কারণে। এই মাকড়গুলো খুব মজার, কিন্তু মাকড়গুলো 6 পা। এই মাকড়গুলো সবগুলো দলে দলে থাকে, হাজার হাজার একসাথে থাকে। এগুলো আপনি যদি এখান থেকে একটু পানি স্প্রে করেন, তারা গায়ের সাথে পানি লাগার সাথে সাথে কিন্তু দলে দলে উড়ে উড়ে পাশের গাছে চলে যায়, আবার দলে দলে পাশের গাছে চলে যায়। এইভাবে, যার জন্য হচ্ছে কি, কখনো যদি একটা গাছে স্প্রে করেন তাহলে কিন্তু এই মাকড়গুলো মরে না। এর জন্য নিয়ম হচ্ছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন রেকমেন্ড করে যে ওই এলাকার যতগুলো নারিকেল গাছ আছে একই সাথে সাবান পানি যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই মাইটসগুলো মারা যায় বা আর কখনো আসে না। এখন হচ্ছে কি যে আপনারা জানেন যে ছবিতে দেখিয়েছি যে 2 ড্রপ 1 লিটারে 2 ড্রপ লিকুইড সাবান দিয়ে দিলে, অথবা শ্যাম্পু যদি দিয়ে দেন, তাহলে দিয়ে স্প্রে করলে নারিকেল গাছ থেকে এই মাইটসগুলো সরে যাবে বা দূরে মরে যাবে। কিন্তু আবার তো দৌড়ে আসবে, কিছুক্ষণ পরে আবার আসবে। এর জন্য এই পানিটার সাথে যদি নিম তেল মিশিয়ে দেন, নিম তেলের গন্ধে সে আর কখনো আসবে না। তাহলে খুব সহজেই কিন্তু এইরকম ফল পড়ে যাওয়া, অত ফলে গায়ে ব্রাউন ব্রাউন দাগ পড়া, এটার জন্য সাবান পানি এবং নিম তেল স্প্রে করলেই যথেষ্ট। সেরকম ভাবে এটা হচ্ছে আরেকটা কারণ, তাই না? একটা হচ্ছে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে তার আসল ম্যানেজমেন্ট। কেমিক্যাল ইনসেক্টিসাইড দিয়েও কিন্তু আমরা মাইটিসাইড দিয়েও কিন্তু মাকড় নাশক করা যায়, মাকড় কন্ট্রোল করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে পলিনেশন। আপনার যে সিমটমগুলো দেখা যাচ্ছে সেগুলো একটা সম্মিলিত সিমটম। পলিনেশন না হলেও এইরকম ফলগুলো একটু বড় হয়ে পড়ে যায় এবং সামনের অংশটা কালচে কালচে হয়ে যায়। এটাতে কেন হয় জানেন? কম বয়সী গাছে, অথবা যদি এইরকম থাকে যে আপনার বাড়িতে একটা গাছই আছে, তখন কিন্তু পলিনেশন হতে একটু সমস্যা হয়। এর জন্য আমরা সবসময় বলি যে নারিকেল বাগান করলে বাগানে কিন্তু নারিকেল কম পড়ে, একটা দুটো করে গাছ যখন থাকে তখন কিন্তু নারিকেল বেশি পড়ে। তাহলে হচ্ছে পলিনেশন হলে পোকারা এসে পলিনেশন করে, উপকারী পোকাগুলো, যেমন হচ্ছে হানিবি। এই হানিবির বিচরণ যদি বাড়াতে পারেন তাহলে দেখবেন নারিকেলে কুড়ি অবস্থায় ঝরে পড়বে না। সেটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মশিউর রহমান ভাই, আপনি একুয়াপনিক্স সম্বন্ধে জানতে চেয়েছেন। একুয়াপনিক্স মানে পানির সাথে, পানির মাধ্যমে নিউট্রিয়েন্টগুলো পাবে, এবং এটার সাথে মাছের একটা সম্পর্ক আছে একুয়াপনিক্স। আর হাইড্রোপনিক্স হচ্ছে পানির মাধ্যমে সয়েললেস কালচার, বাট এখানে মাছও থাকবে। সয়েললেস কালচার যদি হয় তাহলে আমরা হাইড্রোপনিক্স বলি। হাইড্রোপনিক্স নিয়ে আমি কিন্তু বেশ কয়েকদিন আমি কথা বলেছি, আজকে আর বেশি কথা বলতে চাই না। হাইড্রোপনিক্স হচ্ছে আমি সয়েল থাকবে না, আমি আমার সবজিকে বা ফসলকে আমি পানির মাধ্যমে খাবারগুলো মেপে মেপে খাওয়াবো, আর সেখানে যদি মাছ অ্যাড করে দেওয়া হয় তাহলে হচ্ছে একুয়াপনিক্স। আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ছবিটা প্রয়োজনে দেখে নিতে পারেন, প্রফেসর ডক্টর এফ এম জামাল উদ্দিন দিয়ে সার্চ দিলে পাবেন ইউটিউবে। ওখানে দেখবেন আমরা কিন্তু নিচে দেখেন হাইড্রোপনিক্স নামে একটা ভিডিও আপলোড করা আছে। এখানে হাইড্রোপনিক্সের টেকনিক এবং কিভাবে মাছের সাথে অ্যাড করে একুয়াপনিক্স হতে পারে, কিভাবে বায়োপনিক্স হতে পারে, সমস্ত কিছু আমরা এটার ভিতরে অ্যাড করে দিয়েছি। মানে হচ্ছে আপনি এই ভিডিওটা যদি দেখেন তাহলে হাইড্রোপনিক্স, একুয়াপনিক্স, বায়োপনিক্স সবগুলি আপনি নিউট্রিয়েন্ট কিভাবে মেনটেন করবেন সেটাও কিন্তু লেখা আছে, কত গ্রাম করে কতটুকু নিউট্রিয়েন্ট দিতে হবে সেটাও লেখা আছে। এখন মাছের থেকে মাছ খেলো, মাছ থেকে যে বীজটা হলো সেটা থেকে নিউট্রিয়েন্ট যেটা হয় সেটা দিয়ে গাছ উৎপাদন করা, এটাই হচ্ছে একুয়াপনিক্স। আমি আশা করি ওই ভিডিওটা দেখে নিলে আপনি সমস্ত কিছু ওখানে ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো একুয়াপনিক্স সম্বন্ধে এতটুকুই আমার গল্প। এম কে আর তুষার ভাই লিখেছেন, আমার ছাদ বাগানের কমলাগুলো একটু বড় হলেই ঝরে পড়ে যায়, কমলা গাছের ফলগুলো ঝরে পড়ে যায়, এটা দাগ পড়ে, দাগের জায়গাতে হলুদ হয়ে কমলাটা ঝরে যায়, কমলা টিকানোই যাচ্ছে না, এর সমাধান কি? ভাই তুষার, এটা আসলে কমন সমস্যা বাংলাদেশে, এবং বাংলাদেশে না সারা পৃথিবীতে যে ফল ড্রপ করে, আসলে একটা ম্যানেজমেন্টের অনেক বড় একটা ম্যানেজমেন্টের সমস্যা আছে, যার জন্য এটা হয়ে থাকে। আমরা শুধুমাত্র কমলা না, পেয়ারাও ঝরে পড়ে বা আমও ঝরে পড়ে, এই সবগুলো ঝরে পড়ে হচ্ছে রাতে বেলা,
আপনি কিন্তু দেখবেন না আপনার সামনে টপস করে পড়েছে, এরকম দেখা যায় না, রাতে বেলা পড়ে। সো এই পেয়ারা ঝরে পড়া, কমলা ঝরে পড়া অথবা আম ঝরে পড়া, সবগুলি পড়া কিন্তু অনেকগুলো ফিজিও এবং নিউট্রিশনাল স্ট্যাটাসের জন্য হয়ে থাকে, অনেকগুলো কম্বাইন্ড ইফেক্ট। আমি এক এক একটু গল্প, আমি একটু আসতেই বলি। আসলে ফিজিওলজিক্যাল এবং বায়োকেমিক্যাল কজের জন্য হয়ে থাকে, এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল হতে পারে। মেজর যে কারণটা হতে পারে যে পলিনেশন, মানে আমাদের পলিনেশন, মেল ফিমেলের পোলেনগুলো স্টিগমাতে লাগলো কিনা সেটার উপরে তো অবশ্যই নির্ভর করবে। আমরা কিন্তু বারবারই বলছি যে পলিনেশন ভালো না হলে কিন্তু ফল পড়ে যাবে, এটা একটা কারণ। তো পলিনেশন আমি ধরে নিলাম পলিনেশন ভালো আছে, তাহলে অতিরিক্ত পানি অথবা পানির অভাব, দুটোই কিন্তু। এই বর্ষাটার সময় দেখেন আপনার ড্রামের নিচে পানি কি জমে আছে, উপরে দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কিন্তু নিচে কিন্তু পানি জমে আছে, শিকড়গুলো উইক হয়ে তখন ফলগুলো ড্রপ করে দেয়। সো পানির অভাবেও হতে পারে, আবার পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফল পড়ে যেতে পারে, এটা কিন্তু সব ক্রপসের ক্ষেত্রে হয়ে থাকে। আবার হচ্ছে নিউট্রিশন, মানে আপনি নিউট্রিশন, আমি যেটা বললাম যে বোরনের অভাব হতে পারে অথবা অন্য এমওপির অভাবে হতে পারে, সেটা হতে পারে। আর কিছু ডিজিজের কারণে হয়ে থাকে, ডিজিজ এবং ইনসেক্টের কারণে। সো এখন ছবিটা একটু দেখেন, এই যে আম পড়ে যাচ্ছে, কমলা পড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আপনি যদি বেশি পরিমাণে খাবার দিয়ে দেন, ধরা যাক এরকম আপনি প্রচুর পরিমাণে ইউরিয়া সার দেন, এই নাইট্রোজেনে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফল ড্রপ হয়ে যাবে। আবার বোরনের অভাবে, পটাশিয়াম মানে ওই যে লাল সারের অভাবে, পটাশিয়ামের অভাবে অথবা চুনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে ফল কিন্তু ড্রপ করে। তাহলে কি হলো, আমাদের উচিত হচ্ছে মাঝে মাঝে মাটি তৈরি করার সময় মাটিতে বোরন দেয়া, অথবা জমি গাছ আছে গাছের গোড়া একটু সামান্য পরিমাণে বোরন, মানে বরিক অ্যাসিড, মনে রাখবেন বরিক অ্যাসিড কিন্তু গাছের পাতাতেও স্প্রে করা যায়, গোড়ায়ও দেওয়া যায়, মাটিতেও দেওয়া যায়, কিন্তু একটু যদি ডোজ বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। সো আপনারা অবশ্যই কম করে 2বার স্প্রে করেন, শীতের আগে আগে একবার করলাম, শীতের পরে আরেকবার করলেন, তাহলে তো হলো। খুবই লো কনসেন্ট্রেশনে করবেন, খুব বেশি কিন্তু খায় না। আর পটাশিয়াম আপনি মাটির সাথে মিশিয়ে দেন, লাল সারটা তো আমরা প্রায় সময় মিশিয়ে দিই, যেমন টমেটো গাছে আমরা লাল সার দিতে বলেছি, লাল সার মিউটো পটাশ। আর এটা হচ্ছে চুন, ক্যালসিয়াম দিলে আপনার কিন্তু গাছের ফল ড্রপ হয়ে যাওয়ার সমস্যা অনেকাংশে সমাধান করে। আমরা যদি জিপসাম দিই তাহলে কিন্তু ক্যালসিয়াম পায়, কিন্তু পিএইচটাকে কন্ট্রোল করে না। ক্যালসিয়াম কার্বনেট নেই, ক্যালসিয়াম সালফেট কিন্তু পিএইচকে চেঞ্জ করতে পারে না। সো দুটোর অপশন দুই রকম, ক্যালসিয়ামও দিতে পারেন, মানে চুনও দিতে পারেন, অথবা জিপসামও দিতে পারেন ফল ড্রপের জন্য। আর এটা হচ্ছে ডিজিজ অ্যান্ড ইনসেক্ট, মিলিবাগ হলে ফল পড়ে যাবে, এটা তো বারবারই আমরা বলেছি। আবার নেমাটোড যদি হয় তাহলে কিন্তু ফল পড়ে যাবে। নেমাটোড কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, আমরা বলি ছোট ছোট কৃমি, এটা আবার কি ক্ষতি করবে, সব ফসলে নষ্ট করে কিন্তু নেমাটোড। এই নেমাটোডের সিমটমগুলো একদম ভাইরাসের মতো, টমেটো গাছে হবে, তারপর হচ্ছে বেগুন গাছে হবে, ভাইরাস ধরেছে বলবেন, কিন্তু আসলে নেমাটোড সবকিছু রসগুলো খেয়ে ফেলছে। সো নেমাটোড কিন্তু ইম্পর্টেন্ট, কন্ট্রোল করা ইম্পর্টেন্ট। নেমাটোড কিন্তু হেলা ফেলার ব্যাপার না, নেমাটোড আপনাকে কন্ট্রোল করতেই হবে। আর মিলিবাগ তো কন্ট্রোল করা খুব সহজ ব্যাপার আমাদের। নেমাটোড গুলো এইরকম দেখতে, ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। এই নেমাটোড গুলো শিকড়ের ভিতরে মাথা ঢুকিয়ে পিছন দিক দিয়ে সবগুলো জুসগুলো বের করে দেয়, খাবারগুলো বের করে দেয়, যার জন্য খাবার গাছগুলো ছোট হয়ে যায়, ইয়েলো হলদে ছোপ ছোপ দাগ পড়ে, ফল পড়ে যায়, এইরকম অনেক কিছু কারণ করে। সো আপনাকে নেমাটোড কন্ট্রোল করতে হবে, মাটিটাকে ভালোভাবে রোদ্রে দিয়ে নিলে ভালো হয়। আপনি ধরেন আপনি যদি এইভাবে করেন যে কাঁচা সবজি দিয়েছেন, তাহলে নিচের সবজিগুলো ভিজা ভিজা আছে, সেখানে কিন্তু নেমাটোড দলে দলে গ্রো করবে। নিচে একটা শুটকি মাছ দিয়েছেন, দলে দলে নেমাটোড গ্রো করবে। নিচে একটা কাঁচা মাছ দিয়েছেন, দলে দলে নেমাটোড গ্রো করবে। তার জন্য এগুলো দিলে, হ্যাঁ নিউট্রিয়েন্ট কাজে লাগে, আমরা কিছু কিছু বইয়ে লেখা থাকে যে নিউট্রিয়েন্ট হিসেবে কাজে লাগে, কিন্তু সর্বনাশ করে দিতে পারে আপনার ফসল। এর জন্য কিন্তু মাঠ পর্যায়ে এটা প্রয়োজন নেই। ছোট ছোট যেগুলো শিকড় খুব সফট, স্ট্রবেরি গাছ
টমেটো গাছ, বেগুন গাছ, এইসবে কাঁচা জিনিস খুব না ইউজ করাই ভালো। তারপর হচ্ছে আপনি যদি নেমাটোড কন্ট্রোল করার জন্য একটা গাঁদা গাঁদা ফুলের গাছ লাগিয়ে রাখেন, তারপর তুলে ফেলেন, সেটাও কিন্তু খুব ভালো। আর নিম অয়েল কেক এখন বাজারে কিন্তু পাওয়া যায়, নিম অয়েল কেক কিন্তু এখন বাজারে পাওয়া যায়। সেই নিম অয়েল কেকটা পাউডারটা যদি আপনি মাটিতে ছিটিয়ে দেন, টবে মাটিতে ছিটিয়ে দেন, তাহলে দেখবেন নেমাটোড মরে যাবে। আর আমরা তো ক্রপ রোটেশন করেই থাকি, তো সেভাবে কিন্তু আমরা আর নেমাটোড কন্ট্রোল করতে পারি। আর মিলিবাগ কন্ট্রোল করা আমরা সেভারাল টাইমস 90 মিনিট স্কুলিংয়ে যারা গ্রিন বাংলাদেশের সব মেম্বাররা কিন্তু নেমাটোড কিভাবে কন্ট্রোল করতে, মিলিবাগ কিভাবে কন্ট্রোল করতে হয় সবাই জানি। নিম তেল স্প্রে করে দিই, অথবা সাবান পানি স্প্রে করে দিই, অথবা সাবান পানি নিম তেল মিশিয়ে একসাথে স্প্রে করে দিই, তাহলেই মিলিবাগ কন্ট্রোল। মিলিবাগ হতে শুরুতে যদি আমরা কন্ট্রোল করি তাহলে খুব সহজ, মিলিবাগ অনেক হয়ে গেল তখন কন্ট্রোল করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেদিকে একটু খেয়াল রাখবেন। রুবি হক আপু লিখেছেন, আপুর গাছটা কিন্তু অনেক সুন্দর। লিখেছেন যে আমার এই থাই জলপাই গাছটায় ফুল ফলের কোনো দেখা নাই, গাছ এত বড় হয়েছে মানে হচ্ছে নাইট্রোজেন বেশি হয়ে গিয়েছে। আমি যেটা মনে করছি খুব সহজভাবেই আমি একটু বলি যে দুটো জিনিস, আপনি সূর্যের আলোটা কোন পাশ থেকে পাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না। ড্রামের মাটিটাতে সূর্যের আলো পড়লে আপনার গাছের নিউট্রিয়েন্ট আপটেক খুব ভালো হতো। তো ড্রাম একটু সরিয়ে দিয়ে সূর্যের আলো যদি ফেলতে পারেন তাহলে খুব ভালো। আরেকটা কাজ করতে পারেন, যে পাশ থেকে সূর্যের আলো, সকালবেলার সূর্যের আলোটা পড়ে, সেই পাশে একটা ডাল কেটে দেন। কেটে দিলে পুরো গাছটার ভিতরে পাতাগুলোতে রৌদ্রের আলোটা পড়বে, তাহলে দেখবেন গাছ প্রুন করার ফলে গাছ রিজুভেনাইল হবে এবং সে ফল দেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে কিন্তু একটু প্রুন করে দিতে হবে, হালকাভাবে প্রুন করে, ডালপালা একটু ছেড়ে দিবেন যেন রৌদ্রটা আপনার গাছের পুরো গাছটাতে লাগে। আর সম্ভব হলে ড্রামটার ভিতরে রৌদ্র যেন লাগে এরকম। আমার কাছে মনে হচ্ছে ওই যে বাউন্ডারি ওয়ালটার জন্য রৌদ্রটা ড্রামে লাগছে না, এটা হলে ভালো হতো। আর একটু চুন, একটু মিউরেট অফ পটাশ সার, চুন দিয়ে দিলে মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো আপটেক করার ক্ষমতা বেড়ে যাবে। আর এমওপি সার দিলে আপনার ফুল আসার সম্ভাবনা হবে। এছাড়া ফ্লোরা যদি থাকে আপনার বাসায়, অথবা ক্লিবায়ো যদি থাকে, তাহলে একটু স্প্রে করে দিবেন, তাহলে ক্লিবায়ো অথবা ফ্লোরা দিলেই আপনার ফল হবে ইনশাআল্লাহ। শাহিন ইমাম ভাই বিশাল বাগানি, উনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে বড়ই, আপনারা এখানে একটু বলে নেই হচ্ছে আমার একটা খুব ভালো লাগে 90 মিনিট স্কুলিং করতে গিয়ে যে গ্রিন বাংলাদেশের সমস্ত মেম্বাররা খুব সুন্দরভাবে আসসালামু আলাইকুম লিখে শুরু করেন। কত বড় পাওয়া আপনাদের এই দোয়াগুলো। আমি ওয়ালাইকুম সালাম সবসময় বলছি, আল্লাহ তাআলা যেন আপনাদের কাছে এই যে আসসালামু আলাইকুম লিখেন তার বেনিফিটটা যেন আপনার কাছে পৌঁছে দেয় আল্লাহ তাআলা। শাহিন ইমাম ভাই লিখেছেন, স্যার বড়ই, সফেদা, কাটিমন, আম, পেয়ারা এবং আমরার ফুল ফল টেকানোর জন্য কি ব্যবহার করব? আপনি তো খুব ভালো জানেন। তারপর আমি একটু ছবি দিই। বড়ই গাছ, আমার মাকে দেখতাম বড়ই গাছ হলেই যখন বড়ই গাছের ফলগুলো হারভেস্ট করা হতো তখনই কিন্তু একদম ডাল কেটে দেওয়া হতো। যেখানে আমাদের বাডিংটা করা হয়েছে, জোড়া দেওয়া হয়েছে, এখন তো গ্রাফটেড গাছ সবগুলো, যেখানে রিং বাডিং করা হয়েছে সেটা নিচে না উপরে ডালপালা এমন করে কেটে দিলাম, এখান থেকে নতুন নতুন ডালপালা বের হবে, তাহলে দেখবেন আপনার গাছগুলো অনেক সুন্দর হবে এবং বড়ই ফুল আপনার বেশি হবে। সফেদার খুব মজার একটা টেকনিক, আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম। সফেদা গাছের একসাথে কিন্তু অনেকগুলো ফুল আসে। ফুল যখন আসবে তখন দেখবেন 5-6টা ফুল আসছে, একটা ফুল একটু সাদা হয়েছে। সাদা যখন হবে আস্তে করে চাপ দিয়ে পলিনেশনটা করিয়ে দেন, বাইরে দিয়ে চাপ দিয়ে আস্তে করে চাপ দেন, তাহলে পলিনেশন হয়ে গেল। মনে রাখবেন বেশি সাদা খুলে গিয়ে সাদা হয়ে গিয়েছে তাহলে কিন্তু আর পলিনেশন হবে না, সেটা ব্রাউন হয়ে এই ফুলটা পড়ে যাবে। মানে হচ্ছে পলিনেশন করাতে হবে, একদম ফুলটা খুলে নাই এই সময় অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে পলিনেশন করে দিবেন। তাহলে এই সবগুলো ফুল যদি পলিনেশন করে দিতে পারেন তাহলে দেখবেন অনেক ফল হবে। আর এরপরে আমরা কথা বলি কাটিমন অথবা পেয়ারা, এগুলো সবগুলোই
বেশি পরিমাণে ফুল ফল আসার জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটাকে আমরা গুড এগ্রিকালচার প্র্যাকটিস বলি, সেখানে সাবান পানি দিয়ে যদি আপনি পোকাটা কন্ট্রোল করতে পারেন, দেখবেন আপনার যেই মুকুল আসবে সেই মুকুলগুলো একটাও ঝরে পড়বে না, মুকুলগুলো ঝরে পড়বে না, ফিমেল ফ্লাওয়ারগুলো। সো সেভাবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখন সাবান পানি কতদিন পর পরে ইউজ করবেন? আসলে যখন খুশি তখন ইউজ করেন, যেন আপনার পাতাগুলো যেন ঝকঝকা চকচকা থাকে, যেন পোকা বাসা না বাঁধতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। পোকাগুলো কিন্তু পাতার নিচের অংশে থাকে, আমরা উপরটা চকচকা করি, নিচেরটার ভিতরে পোকা বসে 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 থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আমাদের ভালো একজন বাগানি পাপিয়া শ্যামলী আপু লিখেছেন, লেবু বা অন্য ফলের গাছে নিয়মিত জৈব সার, খৈল, পচা পানি, সবজি খোসা পচা পানি দিতে পারবো? দিলে কতদিন অন্তর অন্তর দিতে পারবো? আমি কিন্তু কিছুক্ষণ আগে আপনাকে একটা কথা বলেছিলাম, আমি এখনই বলেছি যে সাধারণত সবজি গাছের পাতা, আমরা আম গাছের গোড়ায় সবজি ধোয়া পানি দেই, কোনো অসুবিধা নাই। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু গোবরটাও শুকনো পচা ফার্মেন্টেটেড গোবর দিতে বলি, ভার্মি কম্পোস্ট দিলে কিন্তু এর জন্য খুব ভালো হয়। যদি কাঁচা গোবর দিই তাহলে কিন্তু শিকড়গুলো পচে যেতে পারে। যেমন কোকোডাস দিলে গাছের শিকড়ের ক্ষতি হয় না, বাট আমরা যদি কি যেন বলে এটাকে, কাঠের গুঁড়া দিই, গাছের শিকড় পচে যায়। খেয়াল করে দেখেন, কাঠের গুঁড়া দিলেও গাছের শিকড় পচে যায়। সো আপনাকে খেয়াল রাখবেন যে এই জৈব সার হচ্ছে পচে যাওয়া জৈব সার, খৈল পচা পানি পচে যাওয়া, এগুলো সবজির খোসা পানি যদি দেন, অথবা সবজির খোসা, আপনি সবজির খোসা যদি ঢুকিয়ে রাখেন, এখানে পচার জন্য ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকবে, এই ফাঙ্গাসগুলো আপনার শিকড়কেও পচিয়ে দিতে পারে। সো এই ছোট ছোট যেগুলো নরম জাতীয় গাছগুলো, সেগুলো সংস্পর্শে যেন সবজির খোসাগুলো না লাগে, সেদিকে একটু খেয়াল রেখে আপনি খৈল পচা পানি এগুলো ব্যবহার করতে পারেন। জৈব সার তো আমরা মাটি তৈরি করার সময় ব্যবহার করে ফেলি, তারপর হচ্ছে যখন আমরা নিড়াই তখন একটু জৈব সার দিয়ে দিই, আর মাঝে মাঝে সবজি যেমন টমেটো গাছে অথবা আম গাছে ভিন্ন, টমেটো গাছে যদি বলি, বেগুন গাছে যদি বলি, তাহলে আমার গাছের চারাটা মাটিতে লাগালাম, যেমন একটা টমেটো চারা মাটিতে লাগালাম, টমেটো চারা একটু বড় হলো, তখন হালকা করে কম ঘনত্বের খৈল পচা পানি দিয়ে দিলাম। আবার আরেকটু বড় যখন হলো তখন 15 দিন পরে আবার দিয়ে দিলাম। কিন্তু মনে রাখবেন, যখন ফুল আসা শুরু হয়েছে তখন আর দেওয়ার দরকার নেই, ফুল আসার আগেই 2 বার যদি আমরা দিতে পারি যথেষ্ট। জনাব মোহাম্মদ রেদওয়ান ভাই লিখেছেন, আপনার উদ্ভাবিত চেরি টমেটো গোল্ডেন পূর্ণা বীজ কি কোনো কোম্পানি বাজারজাত করে? আমার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়, আমার পক্ষে ঢাকায় গিয়ে সংগ্রহ করা সম্ভব নয়, কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখে আমি ওই জাতে। আচ্ছা ভাই রেদওয়ান, আপনি খুব ভালো কথা লিখেছেন। আসলে গোল্ডেন পূর্ণা আমরা 2004 সালে আমি জাপান থেকে যখন চলে আসি, জাপানে আমি প্রচুর খেতাম, জাপান থেকে নিয়ে এসে বাংলাদেশে যখন ট্রায়াল দিই তখন ছোট 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 টমেটো ধরতো, কিন্তু আমি তখন কি করলাম, এটাকে টমেটোর গ্রোথটা বাড়ানোর পজিটিভ সিলেকশন বলি, আমরা শুধু বেস্ট টমেটো থেকে সিলেকশন করা শুরু করলাম, শুরু করে 2004 সাল থেকে এসে এই পর্যন্ত আমরা এটা শুধু পজিটিভ সিলেকশন করেছি। আমরা এটা একটা আবিষ্কার করে ফেলিনি, আমরা শুধু পজিটিভ সিলেকশন করে গুড কন্ডিশনে নিয়ে এসে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটাকে তৈরি করে নিয়ে আসি। আমরা নিয়ে এসে এবছর আমরা বাংলাদেশে যারা কমার্শিয়ালি প্রোডাকশন করে, আমি ফ্রি অফ কস্টে সবার কাছে 10 গ্রাম, 8 গ্রাম, 7 গ্রাম, 5 গ্রাম করে বেশ যেগুলো 2-3 হাজার চারা হবে এরকম করে আমি সবাইকে দিয়েছি, যারা যারা এসে নিয়ে গিয়েছে। আপনাদের চিটাগাং থেকেও 2 জন কমার্শিয়াল ফার্মার তারা নিয়ে গিয়েছেন, আমি জানি না তাদের সাথে, আমি ঠিকানাটাও বলতে পারবো না, তো আপনারা কিছুদিনের মাঝে পেয়ে যাবেন। আর আমার কাছে এখন আর সিট খুব বেশি নেই, আপনাকে কমার্শিয়ালি করার মতো দেওয়া যাবে না, অথবা আমি কুরিয়ার করে পাঠানোর মতো আমার সামর্থ্য নেই এই অবস্থায়। সো আমি আগামী বছর ইনশাআল্লাহ আপনার জন্য রেখে দিব, আপনি টেনশন করবেন না। আমরা এই বছরও আমরা গ্রিন বাংলাদেশের প্রত্যেকটা মিনিমাম একটা হলো চারা আমি দিব। সো
যেহেতু গ্রিন বাংলাদেশের সবার কাছে যাচ্ছে আর আমি প্রচুর পরিমাণে সিড উৎপাদন করার জন্য আমরা চেষ্টা করছি, বিএডিসি সিড উৎপাদন করার জন্য চেষ্টা করছে, সবকিছু মিলিয়ে বাংলাদেশে এটা তৈরি হয়ে যাবে। এটার সাথে আমরা গোল্ডেন পুনার সাথে আমরা রেড পুনা তৈরি করেছি। এইরকম ভাবে একটা গাছে 10 কেজির মতো ফলন হবে। সো পেয়ে যাবেন। শওকত আরাব হক আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম আপু, আপনার কথা মতো সাজনা গাছে বড্ড মিক্সচার দিয়েছি, এখন আর আঠা বের। আচ্ছা, গুড। আঠাগুলো বের হওয়ার কারণ হচ্ছে ফাঙ্গাস গ্রো করে ওটা নষ্ট করে। আপনি যেহেতু বড্ড মিক্সচার দিয়েছেন, এটা এখন বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আবার এটা ইনফেকশনটা আবার শুরু করতে পারে। তার জন্য আমি মনে করি যে আরেকবার বড্ড মিক্সচার স্প্রে করে দেন, আরেকবার দিয়ে দেন। কারণ বড্ড মিক্সচারের ভিতরে চুন আছে, মানে হচ্ছে ক্যালসিয়াম অ্যাড হবে, আর কপার সালফেটের কারণে কপার অ্যাড হবে, সালফার অ্যাড হবে। তাহলে আপনার মাটির গুণাগুলো কিন্তু বেড়ে যাবে। গাছেও স্প্রে করে দিলেন, মাটিতেও একটু ভিজিয়ে দিলেন, তাহলে কিন্তু গাছের চেহারা ভালো হয়ে যাবে। আপনার একটা প্রশ্ন হচ্ছে, একটা সফেদা গাছ 10-12 বছর বয়স, ফুল ফল কিছুই হয় না, কি করলে এটা ফলন্ত হবে? আসলে সফেদা গাছের ফলন হচ্ছে না 10-12 বছর, এটা একটু আশ্চর্য লাগছে। এখন তো খুব দ্রুত ফল চলে আসে। আপনি একটু কাজ করেন, একটা দুইটা ডাল একটু কেটে দিয়ে, মানে হচ্ছে আমি কেটে দেওয়া মানে হচ্ছে একটা স্ট্রেস দিয়ে আপনি হালকা করে লাল সারটা মাটির সাথে মিশিয়ে দেন। যদি সম্ভব হয় আপনি ফ্লোরা একটু স্প্রে করে দিবেন। ক্লিবায়ো থাকলে তো কথাই নেই, ক্লিবায়ো স্প্রে করতে পারেন, তাহলে ফুল ফল আসবে। দেলোয়ার হোসাইন ভাই লিখেছেন, কাশ্মীরি কুলে গাছে ফুল আসে কিন্তু হঠাৎ করে আগেবার শুকিয়ে যায়। কাশ্মীরি কুলের এই স্বভাবটা আমি দেখেছি, যদি বেশি টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচার থাকে, এই সময় অনেক সময় কিন্তু পুড়ে যায়। আমার উচিত ছিল যখনই আমাদের ফলগুলো ফুল এসে ফল হয়ে গেল, ফলটা হারভেস্ট করার পরে হার্ড প্রুনিং করে দেওয়ার দরকার ছিল। আমার ছাদে অনেকগুলো গাছ আছে, আমি এগুলো হার্ড প্রুনিং করে দিয়েছি, এখন নতুন পাতা একদম ভরে গিয়েছে এবং ফুল এসেছে প্রচুর পরিমাণে। তো একটা হচ্ছে যে আপনার হার্ড প্রুনিং করার পরে নতুন গাছ বের হতো, তখন হলে ভালো হতো। আর আপনি যেটা বলছেন সেটার জন্য সাইডের পাতা যদি পুরা পুরা ভাব হয়, মানে পাতাটার অগ্রভাগ থেকে চারপাশ যদি পুরে পুরে আসতেছে মনে হয়, তাহলে এটা সিমটমটা হচ্ছে পটাশ সারের অভাব। পটাশ সার হচ্ছে লাল সারটা, মিউরেট পটাশ। আমি এসওপির কথা বলছি না, আমি এখানে ছবিটা দিয়েছি, এসওপি দিয়ে আমি একটু বুঝে ফেলেছি, আপনারা একটু কনফিউজ করেছেন। একই রকম সার, এসওপি এবং মিউরেট পটাশ, এমওপি, এসওপি এবং এমওপি। এসওপিটা আমরা ব্যবহার করি টিস্যু কালচার ল্যাবে পটাশ সারের জন্য। আবার মাঠ পর্যায়ে, যেহেতু এটা কম দাম, মাঠ পর্যায়ে মাঠে ইউজ করার জন্য এমওপি সারটা ইউজ করি। সো এসওপি সারটা ব্যবহার না করে এমওপি সারটা যদি একটু ব্যবহার করেন, তাহলে দেখা যাবে আপনার কাছে এই পুড়ে যাওয়ার ভাবটা চলে যাবে। তবে এই বছর মুকুল যদি আসে, তারপরে কিন্তু ফল যদি ধরে বা না ধরলেও আপনি গাছটাকে অবশ্যই প্রুনিং করে দিবেন। আর মাটিতে একটু চুন দিলে ভালো উপকার পাবে, তাহলেই হবে। সাইফুর রহমান আসাদ ভাই লিখেছেন, অপরাজিতা ফুল গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কি কারণে দয়া করে কি বলবেন? আপনার খেয়াল করে দেখেন, উপরের পাতাগুলো মানে অগ্রভাগের পাতাগুলো কিন্তু ভালো আছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে অন্য মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব নেই। কিন্তু নিচের পোর্শনের পাতাগুলো পড়ে যাচ্ছে, তাহলে ইউরিয়া সারের অভাব, মানে নাইট্রোজেনের অভাব। তাহলে কি করবেন? লোয়ার পোর্শনে কিন্তু আপনার এই হলুদ হয়ে যাচ্ছে, তাহলে আপনি ভার্মিটি দিয়ে দেন। ভার্মিটি ব্যবহার করা খুব সহজ। ভার্মিটি হচ্ছে 1 কেজি ভার্মি কম্পোস্ট 10 লিটার পানিতে মিশিয়ে ওভারনাইট একটা রাত ভিজিয়ে রেখে দেন। তারপর এই পানিটা আপনি এই গাছের গোড়াতে ইউজ করবেন, অন্য গাছের গোড়াতে ইউজ করতে পারবেন। আর যদি মনে হয় 1 চিমটি ইউরিয়া সার এটার সাথে অ্যাড করে দেন, তাহলে গাছের জন্য পোয়া 12।
সো ভার্মি ভিজিয়ে রেখে পানিটা ব্যবহার করার নাম হচ্ছে ভার্মিটি। আমি কথা বলতে বলতে এরকম, এটা হচ্ছে টি ব্যাগ দিয়ে টি তৈরি করছি। আর ভার্মি কম্পোস্ট দিয়ে ব্যবহার করলে ভার্মিটি। একটু যদি ইউরিয়া ব্যবহার করেন তাহলে ফলন আরো ভালো হবে, সুন্দর হবে। অন্য গাছেও ব্যবহার করতে পারেন, সব গাছেই ব্যবহার করতে পারবেন, খুবই ভালো। মাকসুদুল হাসান ভাই লিখেছেন, ওয়ালাইকুম সালাম, আমি টবে লাল শাক মূলা শাক করেছিলাম, কিন্তু গাছের গোড়ায় পচে বা শুকিয়ে যায়, সব গাছ মরে গেছে, গন্ধ নাই। মানে হচ্ছে কি, আপনি কিন্তু মজার একটা কথা বলছেন, গন্ধ নাই মানে হচ্ছে ব্যাকটেরিয়া না, তাই না? আমার কাছে মনে হয় যে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এটা মরে যেতে পারে। আর যদি গন্ধ নাই বলেছেন, তাহলে পচে যাওয়া অংশটাই হয়তো বা ফাঙ্গাস গ্রো করেছে, এটা হতে পারে। ফাঙ্গাস যদি গ্রো করে, দুই রকমের ফাঙ্গাস গ্রো করে সাধারণত, শিকড়ে অথবা গাছের জাস্ট মাটির সাথে যে অংশটা থাকে, ফিউজারিয়াম অথবা ভার্টিসিলাম। এটা কিন্তু যে কোনো সবজিতেই হতে পারে এবং মাটিতে থাকে। মাটিটাকে যদি আমরা শোধন করে নিতাম, চুন দিয়ে রোদের আলোতে শুকিয়ে নিয়ে এরকম ব্যবহার করতাম, তাহলে কিন্তু এটা পচতো না। যাই হোক, এখন আপনি যেটা করতে পারেন, আপনি ইচ্ছা করলেই ক্লিবায়ো এখানে দিয়ে তারপর লাগাতে পারেন, মানে সিড সোয়িং করতে পারেন, অথবা রুব্রাল নামে একটা ওষুধ আছে বায়ার ক্রপ সায়েন্সে, এই রুব্রালটাও ব্যবহার করতে পারেন। অন্য ওষুধে খুব বেশি কাজ করে না। আপনি মাটিটাকে রোদ্রে খুলে রেখে দিয়ে যদি ব্যবহার করেন চুন দিয়ে, তাহলে দেখা যাবে যে এই ফিউজারিয়াম এবং ভার্টিসিলামের স্পোরগুলো শুকিয়ে যায়। এছাড়া এখন যদি গাছে স্প্রে করতে হয়, ক্লিবায়ো অথবা রুব্রাল স্প্রে করবেন, তাহলে শেষ হয়ে যাবে। মঈনুদ্দিন ভাই লিখেছেন, আমি ওয়ালাইকুম সালাম বলছি, নিরাপদ সবজি ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্লিবায়ো কোথায় থেকে ক্রয় করতে পারবো আমরা শশা ক্ষেতের জন্য? আসলে ক্লিবায়ো হচ্ছে একটা জাপানিজ প্রোডাক্ট। ক্লিবায়ো, ওরা বলে কুরিবিও ক্লিবায়ো। এই ক্লিবায়ো আমরা গবেষণা করে দেখেছি যে ক্লিবায়ো হচ্ছে অর্গানিক, মানে অর্গানিক সবজি উৎপাদনের ক্ষেত্রে খুবই ভালো, খুবই ভালো কাজ করে। এবং মজার ব্যাপার হচ্ছে একই সাথে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়া ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। মানে হচ্ছে কি, এরকম কিন্তু খুব কম পাওয়া যায় যে ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এটা এর জন্য খুব ভালো কাজ করে এবং প্রমোটার হিসেবে কাজ করে। এবং এটা অর্গানিক কেন হলো, আমরা যে জিনিসগুলো খাই, ল্যাক্টোবেসিলি, বেসিলাস ল্যাক্টো, ইস্ট ফাঙ্গাস, এগুলো যেগুলো আমরা খাই সাধারণত, আমরা পাউরুটির সাথে খাই, দুধের সাথে খাই, এগুলো এগুলো দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে। সো এই প্ল্যান্ট গ্রোথ স্টিমুলেটর, এটা যদি ব্যবহার করেন তাহলে শশা না, আপনি যে কোনো সবজিতে যদি ব্যবহার করেন, তাহলে এটা আপনার কোয়ালিটি অনেক বেড়ে যাবে, ভালো হবে। সো কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে মঈনুদ্দিন ভাই, আপনাকে আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না যে আমার থেকে পাবেন কিনা। আমরা চেষ্টা করছি গ্রিন বাংলাদেশের জন্য আবার কালেকশন করার জন্য। আমি দেখেছি ক্লিবায়ো এখন এখানে একটা ছোট্ট নার্সারিতে দেখেছি আমি পাওয়া যায়, তো সেইভাবেও আপনি ওখান থেকে কালেকশন করতে পারেন। অথবা আমি চেষ্টা করছি যে আপনাদের কাছে কিভাবে ক্লিবায়ো পৌঁছে দেওয়া যায়, সে ফ্রি উপহার হিসাবে কিভাবে দেওয়া যায়, সেটার জন্য চেষ্টা করছি। ইনশাল্লাহ পেয়ে যাবেন ক্লিবায়ো। মীর ইসলাম ভাই, আমি জানি যে মীর ইসলাম ভাই দেখছেন। মীর ইসলাম ভাই লিখেছেন, করলা গাছের প্রচুর ফুল হয় কিন্তু করলা হয় না, কি করলে মানে করলা ধরবে? করলা গাছের মেইন সমস্যাটাই হচ্ছে লাউ মিষ্টি কুমড়ার মতোই, পলিনেশন যদি না হয়। আমরা সাধারণত বৃষ্টিকালে করলা উৎপাদন বেশি করে থাকি, তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় দেখে পলিনেশনটা হয় না। তবে আপনার বলা হচ্ছে যে ফুল হয় কিন্তু করলা হয় না। ফুলটা হচ্ছে, খেয়াল করে দেখেন ডান পাশে অথবা উপরের যে ছবিটা দেখা যাচ্ছে, একটু মেল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ার হলে এখান থেকে ফুল হবে না, আমার বাড়াতে হবে ফিমেল ফ্লাওয়ার, বেশি বাড়াতে হবে। এবং ফিমেল ফ্লাওয়ার গুলো যদি হয়ে থাকে, তাহলে মেল দিয়ে পলিনেশন করার ব্যবস্থা করতে হবে। বৃষ্টির সময় পলিনেশনের অভাব হলে দেখা যায় যে ফুলগুলো পড়ে যায়। এটা হয়তো বা আপনার এখানে হয়েছে। আরো অনেকগুলো করলা নিয়ে একটু গল্প করি আমি।
আপনি এই পলিনেশন হওয়ার জন্য মৌ চাষ যদি করতে পারেন আশেপাশে তাহলে কিন্তু হয়। আর অনেকগুলো গাছ যদি একসাথে থাকতো তাহলে কিন্তু পলিনেশন খুব সহজ হতো। সো পলিনেশন খুব ইম্পর্টেন্ট। এখন আপনার কথার পাশাপাশি আমি আর কয়েকটা ছবি দেখাচ্ছি যে আমাদের করলা কিন্তু দেখবেন আপনার গাছে হবে, কিছুদিন পরে হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এই হলুদ কেন কেন হয়ে পড়ে যায় অথবা বিচিগুলো লাল হয়ে গাছ থেকে খুলে খুলে পড়ে যায় সেটা একটু দেখি। হলুদ হয়ে যাচ্ছে একটা পলিনেশনের অভাবে। পলিনেশন যদি না হয় তাহলে ছোট ফলটাই আস্তে আস্তে হলুদ হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে গাছে যদি ভাইরাস অ্যাটাক করে। ভাইরাস অ্যাটাক করে কারা, কিভাবে হয় অ্যাটাক করে? পোকা আমাকে পোকা দ্বারা ট্রান্সমিট হয়। পোকা যদি ছোট অবস্থায় ক্ষত তৈরি করে তাহলে ভাইরাস ছড়িয়ে পড়ে, তখন কিন্তু এটা ফলটা হলুদ হয়ে যায়। আবার হচ্ছে যেহেতু আমি বলেছি বর্ষাকালে যদি খুব হিট থাকে, মানে প্রচন্ড গরমের ভিতরে কিন্তু ফলগুলো হলুদ হয়ে যেতে পারে, কারণ যদি তখন আপনি ইরিগেশন কম হয়। ইরিগেশনে কম হলে যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে কিন্তু এটা হয়। আর এটা হচ্ছে নেমাটোডের কারণে, গাছের শিকড়ে যদি নেমাটোড আক্রমণ করে তাহলে কিন্তু ফলগুলো আপনার হলুদ হয়ে যেতে থাকে। আরেকটা কারণ হচ্ছে সহজ কারণ, যেটা হচ্ছে ফ্রুট ফ্লাই। দেখবেন বর্ষাকালে প্রচুর পরিমাণে ফ্রুট ফ্লাই এসে ঘোরাফেরা করে এবং তারা ক্ষত সৃষ্টি করে এবং সেখান থেকে ভিতরে ছোট অবস্থায় পেকে পেকে সিডগুলো পড়ে যায়। এটা হচ্ছে ফ্রুট ফ্লাই। তার জন্য কি করণীয় আছে? আপনাকে পোকাটাকে কন্ট্রোল করতে হবে। আমরা কি করি জানেন? ইয়েলো স্টিকি ট্যাপ। এবছর যারা সবজি উৎপাদন করছেন এখন আমি বলবো যে ইয়েলো স্টিকি ট্যাপ অবশ্যই ব্যবহার করবেন, লাউ থেকে শুরু করে সব জমিতে। এফিড তৈরি করার জন্য সাবান পানি মাঝে মাঝে কন্ট্রোল করবেন, সাবান পানি দিয়ে স্প্রে করবেন। আর এই ফ্রুট ফ্লাই করার জন্য স্টিকি ট্যাপ ব্যবহার করবেন, ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারেন, লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারেন, এইগুলো। আর সাবান পানি মাঝে মাঝে স্প্রে করবেন। আশা করি আপনাদের সবজি ভালো থাকবে। আজকে অনেক গল্প করে ফেললাম, অনেক সময় ধরে গল্প করছি। আর একটু গল্প করে শেষ করে ফেলবো। একটু স্ক্রিন স্টপ করে দিই শেয়ারিং। আসলে হচ্ছে গল্প করছিলাম, আমি এখন আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেটা একটু দেখে আসি। আমাদের সাথে আজকে আছেন রাজশাহী থেকে শামীমা খন্দকার আপু আছেন, মিঠু আপু তো আমি প্রথমেই বলেছিলাম, আমার বন্ধু মাহবুবুল ইসলাম আছেন, আশরাফি ফারজানা আশরাফি আপু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আজিম ভাই তো আমাদের আছেনই, আজিম ভাই আমাদের প্রিয় ভাই। মাহবুবুল ইসলাম আমার বন্ধু লিখেছে সরিষা লাগানো হয়েছে, লাল শাক পালং শাক 2-1 দিনে লাগাবো। আসলে হচ্ছে লাগানো, এই সবজিগুলো লাগানোর এখনো সময় আছে, কারণ বৃষ্টির জন্য কিন্তু আসলে জমি তৈরি করা যাচ্ছে না বা টব তৈরি করা যাচ্ছে না। সো সময় আছে, কোনো অসুবিধা নেই। এবার শীত যেহেতু একটু দেরিতে আসবে বলে আমার ধারণা, তো অসুবিধা নেই। উমর ফারুক ভাই, শ্যামলী আপুর কথা বলেছি। ইউসুফ মীরা আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ থেকে দেখছেন। অবশ্যই আপনারা যারা দেখছেন, আমরা চাই আরো অনেকে দেখুক। আপনার যদি সম্ভব হয় আমি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের পেজে শেয়ার দিয়ে দেন আমাদের এই কথাগুলো। আমাদের পিএইচডি স্টুডেন্ট আমার নাজনীন মৌ দেখছেন, অবশ্যই নুহাও দেখছে। হ্যাঁ নুহা, আসসালামু আলাইকুম। বৌচি আহমেদ, বাহ নামটা তো অন্যরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাইনাত আমার স্টুডেন্ট দেখছে। চুনি ম্যাডাম দেখছেন, আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনার শুভকামনা আমরা সবাই চাই আমাদের গ্রিন বাংলাদেশের প্রতি, আপনার নজর আছে সেটার জন্য আমরা সৌভাগ্যবান। সাদিক সোহাগ ভাই আছেন, আসসালামু আলাইকুম। মিঠু চারা উঠেছে। মেজবা মিঠু আপুর লাউ, শিম, শসা, টমেটো, মরিচ, কপি চারা উঠেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন খেয়াল রাখবেন ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু এমন বড় হবে, সো একটা টবে 2-3টা করে লাগাবেন না, একটা করে লাগাবেন। যখন একটু চারাটা বড় হবে মাটিগুলো একটু গোড়ার ভিতরে একটু মাটি তুলে দিবেন, অথবা একটু এডিশনাল মাটি দিয়ে দিবেন, দেখবেন অনেক বড় হবে। আর যদি পাখি ডিস্টার্ব করে কোথাও তাহলে একটু মশারি দিয়ে ঢেকে দিবেন, কারণ সিডগুলো অনেক ভালো জাতের সিড। ফারজানা আশরাফি আপু লিখেছেন, স্যার নিজের ফ্ল্যাটেও ছাদে গাছ লাগাতে সমস্যা হচ্ছে, ছাদ বাগানের ক্ষেত্রে কোনো আইন থাকলে। আপু আমরা চেষ্টা করছি সবাই মিলে, আমরা 2 সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে বসে আলাপ করবো। আমরা কিন্তু রিহেবের সাথে অনেক সময় আলাপ করেছি, আমরা সবার সাথে আসলে সবাই মিলেই কাজ করতে হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আশিক ফয়সাল ভাই লিখেছেন,
ইনি ইসলাম হোসেন, আচ্ছা সীমান্ত, আসমাউল হুসনা দেখছেন, হ্যাঁ খুবই ভালো লাগছে যে আমার স্টুডেন্টরা দেখছে। লাইজু আপু আপনি দেখছেন, আপনার শরীরটা এখন কেমন, আপনি কি কালকে আসছেন কিনা আমি বুঝতে পারছি না, আপনাকে বলতেও সাহস পাই না যে চলে আসেন, আসলে ভালো লাগতো কারণ অনেক দিন হলো দেখা হয় না। জাকিয়া নুরজাহান বন্যা, আসসালামু আলাইকুম, সাথে আছি, গুড। বালু মাটি, আচ্ছা জেসমিন জুই আপু লিখেছেন কোন রকমের মাটি, সিলেট স্যান্ড আছে, পাকশি স্যান্ড আছে, যে কোনো স্যান্ড। আমরা তো মাটিটাকে শুধুমাত্র পুষ্টির জন্য না, মাটিটাকে শুধুমাত্র যেন ঝুরঝুরা থাকে সেটার জন্য চেষ্টা করছি। জিয়াউদ্দিন ভাই আছেন, ওয়ালাইকুম সালাম। সাইদা এ জাহিদ আপু আসসালামু আলাইকুম। নাসরিন সুলতানা, সাইদা নাহার আপু আছেন, যারা যারা সালাম জানিয়েছেন সবাইকে ওয়ালাইকুম সালাম বলছি, কি সৌভাগ্য আমার। বাহ ভালোই তো লাগছে। নাসরিন সুলতানা আপু লিখেছেন স্যার ভাই, বাহ মজার তো। হাফিজা খান, আসসালামু আলাইকুম, আমার কমলা গাছ আর সিম গাছে কি হয়েছে বুঝতে পারছি না, আমি 2টা গাছ ছবি পাঠালাম। আচ্ছা ছবিগুলো পাঠিয়ে দেন, আমি আগামীতে আপনাকে দেখে আমি বলার চেষ্টা করব। জেসমিন জুই আপু আইটা লিখেছেন 1 লিটার পানিতে কতটুকু নিম তেল দিল। আমি যেটা বলি 2 ফোঁটা বা 3 ফোঁটা বা 4 ফোঁটা, এর বেশি যাবেন না, তাহলে গাছের পাতা পুড়ে যেতে পারে। 2 ফোঁটা দিয়ে দেখেন, 3 ফোঁটা দিয়ে। নিম তেল আপনার গাছের পোকাকে মারবে না, নিচে যে পোকাগুলি বসে আছে এই পোকাগুলিকে বলবে তোমরা সরে যাও, সে আপনার বাগান থেকে সরে যাবে, আর আসবে না বা ডিম ফুটাতে পারবে না, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আমি যে সৈয়দা নাহার আপু, কলা গাছের যত্ন কি করে নিব? কোনো যত্ন দরকার নেই, কলা গাছের মাটিগুলো শুধু নিড়িয়ে দেন, আর পাতাগুলো খেয়াল করবেন যে উপর থেকে যেন কোনোভাবে পাতা মরে মরে আসে, এই যেন না হয়। আর যদি আপনার কাছে আপনার কাছে যদি ক্লিবায়ও থাকে, পুরো গাছটাকে এবং গোড়াটাকে ভিজিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আলেয়া বেগম আপু লিখেছেন ছাদ বাগানে সিম কালো 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 পোকা, এফিড। সিম গাছে যে কালো কালো পোকা হচ্ছে এফিড। আমার মা করতেন কি, ছাই ছিটিয়ে দিতেন, আমি দেখেছি মাকে, ছাই ছিটিয়ে দিলে চলে যাবে, সাবান পানি ছিটিয়ে দিলে চলে যাবে, নিম তেল ছিটিয়ে দিলে চলে যাবে, সাবান পানির সাথে নিম তেল মিশিয়ে দিয়ে ছিটিয়ে দিন চলে যাবে। সো খুব সহজ, যত্ন করতে হবে। আর যখন প্রথম মাস এসে এফিডগুলো হচ্ছে হাত দিয়ে মেরে ফেলে দেন, পাতার ভিতরে দলা বেঁধে আছে, পাতাটা ছিঁড়ে পা দিয়ে পিষে ফেলেন, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। নেমাটোড, নেমাটোড মাটিতে হলে খালি চোখে দেখা যাবে না, নেমাটোড শিকড়ের ভিতরে নডিউলের মতো দলা দলা থোকা থোকা গোটা গোটা তৈরি করবে, সেটা দিকে বুঝতে হবে। শিম গাছে নডিউল হয়, কিন্তু টমেটো গাছে গোটা গোটা কিন্তু নডিউল না, এটা নেমাটোডের লক্ষণ। আমি ডাব গাছ, নারিকেল গাছের যে সমস্যাগুলো কিছুক্ষণ আগে বলেছি, একটু দেখে নিন। মঈন উদ্দিন ভাই, আসসালামু আলাইকুম স্যার, সিলেট জেলা জৈন্তাপুর থেকে আপনার লাইভে যুক্ত আছি, আমি কোথায় থেকে ক্লিবায়ো ক্রয় করতে পারবো? আমি আমার ফেসবুকে আপনি একটু কমেন্টস করে দিয়েন, আমি উত্তরে আপনাকে একটা টেলিফোন নাম্বার দিয়ে দিব, ওনাদের থেকে আপনি কালেকশন করতে পারবেন, অনলাইনে আপনি কালেকশন করবেন কমার্শিয়ালি যদি করতে চান। সামস গার্ডেনার লিখেছেন জমিতে নেমাটোড তাড়ানোর সহজ পদ্ধতি কি? খুব সহজ, নিম খৈল পাউডার মিশিয়ে দেন, মাটিগুলো চাষ দিয়ে রোদ্রে শুকিয়ে নেন, দেখবেন নেমাটোড কমে যাবে। অথবা গাছ আছে, এটা ফাঁকে ফাঁকে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়ে দেন, চলে যাবে, খুব সহজ। আর তারপরে যদি না যায় তাহলে তো ফুরাডান অথবা ফুরাডান দিতে হবে। গাছ থেকে ফুল ফুল ঝরে যাচ্ছে, আসসালামু আলাইকুম, বিভিন্ন সবজি বীজ ঢাকা। আচ্ছা জিয়াউদ্দিন ভাই লিখেছেন বাইরে, ঢাকার বাইরে কিভাবে পাবেন? আসলে আমাদের সদস্য অনেক হয়েছে, যেমন কালকে নিয়েও আমি টেনশনে আছি যে অনেক মেম্বার আসলে আমাদের খুব সমস্যা হয়, আমাদের তো সামর্থ্য খুব কম। আমরা চেষ্টা করছি, আমরা কিন্তু শুরু করেছিলাম যে ঢাকার বাইরে বিভিন্ন সময়ে 90 মিনিট স্কুলিং করার সময় ইভেন্ট করে
আমরা তাদের কাছে আমাদের গিফটগুলো পৌঁছে দিব। কিন্তু করোনাকালীন সময়ে আমরা কিন্তু পারছি না। সো আপনার কাছে রিকোয়েস্ট থাকলো যে আমাদের সাথে যোগাযোগ রাখেন। করোনার একটু পরিবেশটা একটু ভালো হলে আমরা সারা বাংলাদেশে 90 মিনিট স্কুলিং করে করে আমাদের ইভেন্ট করে করে আপনাদের কাছে সবকিছু পৌঁছে দিব। তো আমরা অনেক গল্প করে ফেললাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই গল্পগুলো অন্যরা যেন জানতে পারে, তার জন্য একটু করে শেয়ার যদি করে দেন তাহলে অনেকে জানতে পারতো। সেটা একটা ব্যাপার। আর 90 মিনিট স্কুলিংয়ে বেশি বেশি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আগামীতে। আর কালকে একটা আমাদের ইভেন্ট আছে, গ্রিন বাংলাদেশে একটা ইভেন্ট আছে। আমাদের যে গবেষণায় যে টমেটো চারাগুলো গত বছর করেছিলাম সেগুলো থেকে আমার স্টুডেন্টরা আপনাদের জন্য সরি আমি বারবারই একটু কাজ দিচ্ছি কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ধরে চা খাচ্ছি না। তো ওরা সিডগুলো কালেকশন করেছে গত বছর, ওরা ছবি দিয়েছিল অনেকগুলো সিড কালেকশন করেছে গ্রিন বাংলাদেশকে গিফট করার জন্য। তো সেগুলো ওরাই চারা করেছে। কালকে গ্রিন বাংলাদেশের মাধ্যমে আমরা এইগুলো চারাগুলো আপনাদের হাতে তুলে দিব। কিন্তু লিমিটেশন তো থেকেই যায়। লিমিটেশন থেকে যায় কতগুলো জিনিস। একটা হচ্ছে ঝড় বৃষ্টি বাদলের জন্য আমাদের কিছু ক্ষতি হয়েছে, অনেকটা ক্ষতি হয়েছে। তারপর হচ্ছে আমরা চারা কিছু বড় হয়ে গিয়েছিল সেটা আমরা সরিয়ে ফেলতে হয়েছে, সেগুলো অনেকগুলো সমস্যা আছে। আর কালকের লিমিটেশন হচ্ছে করোনা। আমাদের ইউনিভার্সিটি আপনারা জানেন যে ইউনিভার্সিটি একটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে আমরা আছি। আমরা করোনা মুক্ত রাখার জন্য সমস্ত প্রিকশনগুলো আমরা নিচ্ছি। আপনারা হয়তো বলবেন কেন আমরা বারবার বলছি যে গাছপালা যেন না নিয়ে আসেন, কারণ ইউনিভার্সিটির পারমিশন নেই। সো আপনার কাছে রিকোয়েস্ট করছি কালকে যারা আসবেন অবশ্যই মাস্ক পরে আসবেন, আপনার মুখ ফ্রেশ করে আসবেন, গার্গেল করে আসবেন, গ্লাভস পরে আসতে পারেন। আর আমাদের ইউনিভার্সিটিতে ঢুকে হর্টিকালচার ফার্ম আপনারা চিনেন, ওখানে আমরা থাকবো 3:30 থেকে আমরা শুরু করব। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আমরা খুব দ্রুততার সাথে গাছ দিয়েই আমরা সরিয়ে ফেলবো। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে দ্রুততার সাথে আপনারা ক্যাম্পাস লিভ করবেন, কারণ হচ্ছে আপনি আমি সবাই সুস্থ থাকি সেই লক্ষ্যে কিন্তু আমরা চেষ্টা করি, আমরা ভালো থাকার জন্য চেষ্টা করছি। ভালো থাকাটা যদি একটু ক্ষতিকর হয়ে যায় তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আপনারা যারা আপনারা যারা একটু অসুস্থ আছেন তারা আসবেন না প্লিজ। 2 নাম্বার হচ্ছে যারা মাস্ক পরে তো অবশ্যই আসবেন, আপনার অবস্থানটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খুব সংক্ষিপ্ত করবেন, আসবেন চারা নিয়ে চলে যাবেন। কারণ একটা চারাতে 10 কেজি টমেটো হবে, একটা চারায় 10 কেজি টমেটো হবে। এই 10 কেজির থেকে আপনি যদি 1 কেজি টমেটোর সিড রাখেন আগামী বছর বাংলাদেশ ভেসে যাবে সিডে। সো আপনাদের কাছে আমি তো একা এতদিন চেষ্টা করেছি, এখন সবাই মিলে চেষ্টা করব। কালকে 350 মতো মানুষ আসবে। এই 350 মানুষ যদি একটা করে আপনারা যদি একটু সময় নষ্ট করেন, এখানে সময় না একটু যদি বলেন যে একটু থাকবো, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে। আপনার কাছে রিকোয়েস্ট করব আপনারা আসবেন, চারা নেবেন, চলে যাবেন। প্লিজ আপনারা গাছ শেয়ার করবেন না। আমি খুবই কষ্ট পাচ্ছি যে আমরা এখন পারছি না, কারণ 350 মানুষ, আমি দেখেছি একজন কমেন্টস করেছেন আপনি 350 মানুষের জন্য পুলিশের ব্যবস্থা করেন। আমার সামর্থ্যই বা কতটুকু, আমি একজন সিম্পল একজন শিক্ষক, তো আপনাদের সহযোগিতায় কিন্তু আমি এই কাজগুলো করি। প্লিজ আপনারা অনেকে অনেক কথা বলবেন যে কেন আমরা গাছপালা নিয়ে আসবো না, কেন আমরা শেয়ার করতে পারছি না। আমরা সেটা করব, করোনার কারণে তো অনেক কিছু বন্ধ হয়ে গিয়েছে। এখন যদি আজকে আপনারা যদি 10 জন গাছ নিয়ে আসেন, হুড় হুড় করে যদি 10 জন আমরা একসাথে জড়ো হয়ে যাই, তাহলে কিন্তু আর কোনোদিন সেটা বানাতে ইভেন্ট করতে পারবো না। আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনার এই টমেটো চারাগুলো আপনার হাতে তুলে দিতে চাই। আপনারা আসবেন, টমেটো চারাগুলো নিবেন, নিয়ে যত দ্রুততার সাথে ক্যাম্পাসটা লিভ করবেন। মানে একটু গল্প দরকার নেই, কারণ হচ্ছে আমরা তো আরো ইভেন্ট করব। আপনি কিছুদিন পরে মিষ্টি আলুর ইভেন্ট আসছে, মিষ্টি আলুর চারা দিব আপনাদেরকে। আমরা 5 রকমের মিষ্টি আলু চারা আমাদের কাছে, সেটা হচ্ছে পার্পল কালার আছে, ইয়েলো কালার আছে, যেগুলো হচ্ছে রেয়ার, বাংলাদেশে আর কারো কাছে নেই। সেই চারাগুলো আমরা তৈরি করেছি আপনাদের জন্য। সো প্লিজ আপনারা কথা দেন যে আপনারা আদার্স গাছপালা নিয়ে আসবেন না, কারণ একটা গাছের জন্য সে হুড় হুড় করে যদি 10 জন আমরা জড়ো হয়ে যাই তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? আদারওয়াইজ দিবেন না, কারণ হচ্ছে বুঝতেই পারেন এই গ্রিন বাংলাদেশের ইভেন্টগুলো সারা বাংলাদেশে কিন্তু সবাই অবজার্ভ করছে আমরা কি করছি।
আমাদের অ্যাটিটিউড। আমাদের এই গ্রুপে সবচেয়ে শিক্ষিত মানুষগুলো আছে, সবচেয়ে শিক্ষিত মানুষগুলো, যারা সম্মানিত মানুষ, এই মানুষগুলোর অ্যাটিটিউড হবে সম্মানিত। সবাই যেহেতু অবজার্ভ করছে, আমরা যেন কোনো ভুল না করে ফেলি। প্লিজ আপনারা আসবেন, গাছ নিয়ে চলে যাবেন। আমরা লাইভে তো কথা বলছি, পরবর্তীতে আরো ইভেন্ট করব, কিছুদিন মাঝে হয়তো আগামী সপ্তাহে আরেকটা ইভেন্ট করব শুধুমাত্র গাছ শেয়ারিং এর জন্য। প্লিজ আপনারা গাছপালা নিয়ে আসবেন না। আমি যে এটা বললাম, আপনাদেরকে রিকোয়েস্ট করলাম, এটা কিন্তু আমার কাছে নিজে কষ্ট লাগছে যে গাছপালা এতদিন পরে জড়ো হবো, আমরা গাছপালা শেয়ার করবো। আপনি খেয়াল করে দেখেন, আপনারা যদি 10 জন 5-6টা গাছ করে নিয়ে আসেন, তাহলে 350 মানুষ এই হই হুল্লা করলে ক্যাম্পাসে কিন্তু আগামীতে ইভেন্ট করা বন্ধ হয়ে যাবে। প্লিজ, আমি নিজেই কষ্ট পাচ্ছি, আমার বলাটাও অন্যায় হচ্ছে, তবু আমি বলছি প্লিজ আমাদের অনুষ্ঠান আপনাদের দ্বারাই হয়, সবাইকে নিয়ে। সো আগামীকাল যারা যারা নাম লিখিয়েছেন, অথবা এখনো সময় আছে, ওখানে গিয়ে নামটা লিস্ট করে দেন। আমি রাতে বেলা বসে এটা করছি, ওখানে নাম লিখে দেন। লিখে দিলে তারাই শুধুমাত্র তাদেরকে কাজ আমরা হাত তুলে দিব। তো নাম যাদের আছে তারাই শুধু আসবেন কালকে, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর কালকে দেখা হবে। আর গ্রিন বাংলাদেশের জন্য আপনাদের সবার গ্রিন বাংলাদেশ আমাদের আত্মার দাবি, প্রাণের জিনিস। আমরা আসলে বাংলাদেশকে যেমন ভালোবাসি, গ্রিন বাংলাদেশ নিয়ে বাংলাদেশকে সুন্দর করতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।